ওয়েলকাম অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যালেঞ্জ জাস্ট ওয়ান স্টেপ। আজ করাবো তোমাদের আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার 2018 সালের কোশ্চেন 21 নম্বর ক্লাস। আমি কিন্তু একটা একটা করে সমস্ত শিফটের কিন্তু প্রিভিয়াস ইয়ার যে ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু করিয়ে দিচ্ছি। কোশ্চেন প্লাস অ্যান্সার এবং তার সাথে কিন্তু অন্যান্য রিলেটেড যে জিকেগুলো থাকছে সেগুলো কিন্তু করে দিচ্ছি। এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি, আর অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো ভিডিওটি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ত্বরণের মাত্রা। ত্বরণের মাত্রা কি? দেখো, এল টু দি পাওয়ার হচ্ছে 2t-2, না L3t-2, না হচ্ছে L⁻⁻4 -2, না L⁻²। তাহলে দেখো এর উত্তর হয়ে যাবে কিন্তু L⁻², মানে 4 নম্বরটা সঠিক অ্যান্সার। এবার দেখো ত্বরণের যে মাত্রা কিভাবে বেরোচ্ছে এর বিশ্লেষণটা তোমরা কিন্তু দেখে নাও। দেখো ত্বরণ মানে কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, মানে বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এর একক হচ্ছে কি? বেগের পরিবর্তন। বেগের পরিবর্তনের একক হচ্ছে কি? দৈর্ঘ্য বাই সময়, মানে বেগের পরিবর্তন হচ্ছে দৈর্ঘ্য বাই সময়, তার হচ্ছে সময়। তার মানে কি? তার মানে হচ্ছে দৈর্ঘ্য বাই সময়ের স্কোয়ার। দৈর্ঘ্য আমরা জানি, দৈর্ঘ্যর যে একক বা কী দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে বড় হাতের এল দিয়ে কিন্তু প্রকাশ করা হয়। এটা কিন্তু অবশ্যই মাথায় খেয়াল রাখবে, বড় হাতের এল, ছোট হাতের এল। এবং সময়ের একক কিন্তু টি, টাইম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এল এটার মাত্রা হয়ে যাবে, তার মানে হচ্ছে এল বাই টি এর স্কোয়ার হয়ে যাবে। তোমরা জানো যে যদি বাই থাকে বা ভাগ থাকে সেটা কিন্তু এখানে এসে কিন্তু মাইনাস হয়ে যায়। এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার, L⁻², এটাই সঠিক অ্যান্সার। তারপরে দেখো, কোনটি হলো একটি জটিল স্থায়ী কলা? জটিল স্থায়ী কলা কোনটি? ফ্লোয়েম, জাইলেম, প্যারেনকাইমা, না কোলেনকাইমা? দেখো, একটি জটিল স্থায়ী কলা হচ্ছে জাইলেম। জাইলেম হচ্ছে কি পরিবহন করে? জাইলেম হচ্ছে জল পরিবহন করে। উদ্ভিদ দেহে জল পরিবহন করে কোন কলা? সেটা হচ্ছে জাইলেম। এবার যদি আসে যে উদ্ভিদ দেহে কোন কলা খাদ্য পরিবহন করে, সেটা হচ্ছে ফ্লোয়েম। এইগুলো কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো যে কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রবণের মধ্য দিয়ে ব্যত্রভাবে প্রবাহিত হলে সৃষ্ট অদক্ষেপটি কি বর্ণের হয়? অর্থাৎ কি বর্ণের অদক্ষেপ পড়ে যদি কার্বন ডাইঅক্সাইড মানে C2কে ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রবণের মধ্য দিয়ে চালনা করা হয় বা ব্যত্রভাবে প্রবাহিত করা হয়? সেটা কেমন রকমের? কালো, নীল, সাদা, না সবুজ? তাহলে উত্তর হয়ে যাবে সাদা। কেমন রঙের অদক্ষেপণ পড়ে? সাদা রঙের কিন্তু অদক্ষেপ পড়ে। প্রাথমিকভাবে সাদা রঙের অদক্ষেপ পড়ে, কিন্তু CO2 ব্যত্রভাবে দিলে তার দ্রবণে মিশে যায় ও বর্ণহীন ও স্বচ্ছ হয়ে যায়। তাহলে কি? সাদা রঙের অদক্ষেপটা পড়ে, কিন্তু CO2 ব্যত্রভাবে দিলে তা দ্রবণে মিশে যায়, পরবর্তীতে বর্ণহীন এবং স্বচ্ছ হয়ে যায়। তারপরে দেখো, গান্ধীসাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? গান্ধীসাগর বাঁধ হচ্ছে কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, না হচ্ছে মধ্যপ্রদেশ? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর, এটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু গান্ধীসাগর বাঁধ অবস্থিত। এবার দেখো, গান্ধীসাগর বাঁধ এটা কোন নদীর উপরে? গান্ধীসাগর বাঁধ হচ্ছে চম্বল নদীর উপরে কিন্তু অবস্থিত। মধ্যপ্রদেশ রাজ্যের নিমাচ জেলার কাছে চম্বল নদীর উপরে কিন্তু এই গান্ধীসাগর বাঁধটা কিন্তু অবস্থিত। এটি রাজস্থানের কাছাকাছি অবস্থিত, তাই এটি মধ্যপ্রদেশ বা রাজস্থানের সীমান্তবর্তী অঞ্চলে পড়ে। তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে যে মধ্যপ্রদেশ ও রাজস্থানের সীমান্তবর্তী অঞ্চলে কোন বাঁধ দেওয়া হয়েছে? সেটা হচ্ছে গান্ধীসাগর বাঁধ। তাছাড়া দেখো, এই বাঁধ সম্পর্কে আরও তথ্য দেখো। নির্মাণ বছর, অর্থাৎ গান্ধীসাগর বাঁধ কিন্তু কত সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল? 1954 সালে কিন্তু শুরু হয়েছিল নির্মাণ কাজ, সম্পূর্ণ হয়েছিল 1960 সালে, অর্থাৎ 4 বছর কিন্তু সময় লেগেছিল। এর উচ্চতা প্রায় 62.17 মিটার এবং দৈর্ঘ্য 513.5 মিটার। এটি একটি গ্র্যাভিটি ড্যাম কি? অর্থাৎ নিজের ওজন দিয়ে জলের চাপ সহ্য করে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ গান্ধীসাগর বাঁধ হচ্ছে একটি গ্র্যাভিটি ড্যাম, নিজের ওজন দিয়ে জলের চাপ সহ্য করে দাঁড়িয়ে থাকে। নদী চম্বল নদী। চম্বল হচ্ছে কি?
চম্বল হচ্ছে যমুনা নদীর কিন্তু একটি উপনদী চম্বল। গান্ধীসাগর বাঁধ চম্বল নদী প্রকল্পের প্রথম বাঁধ। তাহলে গান্ধীসাগর বাঁধ তাহলে কোন প্রকল্পের প্রথম বাঁধ? সেটা হচ্ছে চম্বল নদী প্রকল্পের, এইটাও কিন্তু মাথায় রাখো। তারপর দেখো যে এই প্রকল্পে আরও দুটি বাঁধ রয়েছে, অর্থাৎ কোন প্রকল্পে? এই চম্বল নদী প্রকল্পে আরও দুটি বাঁধ রয়েছে, একটা হচ্ছে রানা প্রতাপ সাগর আর একটা হচ্ছে জওয়াহর সাগর বাঁধ। উভয় কিন্তু এই দুটি কিন্তু রাজস্থানে অবস্থিত। তাহলে গান্ধীসাগর বাঁধটা অবস্থিত মধ্যপ্রদেশে, কিন্তু রানা প্রতাপ সাগর আর হচ্ছে জওহর সাগর বাঁধ এই দুটো অবস্থিত কিন্তু রাজস্থানে। তাহলে দেখো এই যে তোমাদের কোশ্চেনের পাশাপাশি যে সমস্ত জিনিসগুলো তোমাদের তুলে ধরছি, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করো। তারপর দেখো যে সকল পরমাণুর বহিস্থ কক্ষ সম্পূর্ণ থাকে তাদের যোজ্যতা কত হয়, মানে যোজ্যতা হলো কত, 7, 0, 1 না 6? তাহলে হচ্ছে উত্তর আসবে 0। তাদের যোজ্যতা কত? 0 মানে 0। তারপর দেখো যে হিলিয়াম, এইসি, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এরা সবাই নিষ্ক্রিয় গ্যাস বা আবহ গ্যাস বা হচ্ছে নোবেল গ্যাস বলে এদের। তাহলে তাদের বহিস্থ কক্ষে ইতিমধ্যে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন থাকে, তাই তারা আর ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে বন্ধন তৈরি করে না, তাই তাদের যোজ্যতা 0। অর্থাৎ নোবেল গ্যাসদের যোজ্যতা কিন্তু 0 হয়ে যায়। নোবেল গ্যাসের বাংলা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস বা আবহ গ্যাস, এটা কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো কে কোরকোদগমের মাধ্যমে অযৌন জনন সম্পূর্ণ করে থাকে? প্লাজমোডিয়াম, ইস্ট, অ্যামিবা না লেহম্যানিয়া? তাহলে দেখো কোরকোদগম এর মাধ্যমে কিন্তু জনন সম্পূর্ণ করে থাকে হচ্ছে ইস্ট। যেসব জীব কোরকোদগমের মাধ্যমে অযৌন জনন সম্পূর্ণ করে সেটা হচ্ছে ইস্ট, এককোষী ছত্রাক। তাহলে ইস্ট হচ্ছে কি এককোষী ছত্রাক, এটার প্রধান উদাহরণ। তাহলে পরীক্ষা আসতে পারে যে এককোষী ছত্রাকের একটা উদাহরণ দাও, যদি অপশন ইস্ট থাকে তাহলে ইস্ট কিন্তু মেরে দেবে। তারপরে দেখো যে হচ্ছে হাইড্রা হচ্ছে জলজ প্রাণী, এদের দেহে ছোট কোরক গজিয়ে নতুন হাইড্রা তৈরি করে। কিন্তু এই কোরকোদগমের মাধ্যমে কিন্তু হাইড্রা হচ্ছে জলজ প্রাণী, এই হাইড্রাও কিন্তু কোরকোদগমের মাধ্যমে নতুন জীব সৃষ্টি করে। স্পঞ্জ, কিছু প্রজাতির পঞ্জ কোরকোদগমে জনন করে। প্রক্রিয়া সংক্ষেপে, ঠিক আছে, কোরকোদগমের মাধ্যমে স্পঞ্জও কিন্তু তার জনন সম্পন্ন করে। তাহলে দেখো প্রক্রিয়াটা কেমন হচ্ছে? মাতৃদের একটি অংশ ছোট কোরক বা হচ্ছে বার্ড বলে, বার্ড গজায়, যা ধীরে ধীরে বড় হয়ে আলাদা হয়ে যায় এবং প্রাণীতে পরিণত হয়। অর্থাৎ একটা বার্ড গঠিত হয় ছোট্ট, সেটা আস্তে আস্তে বড় হয়ে যায়, বড় হয়ে গিয়ে মূল ইসে থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন একটা কিন্তু প্রাণী তৈরি হয়। তারপরে নিচের কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক? SAl, P না BT, AL? তবে সবথেকে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। প্রতীক হচ্ছে কি, মানে F, মানে F দ্বারা চিহ্নিত করা হয়, এটা হচ্ছে চিহ্ন ফ্লোরিন। তারপরে নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে C2H6। দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন হলো এমন একটি যৌগ যার কার্বন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে একক বন্ধন দ্বারা যুক্ত থাকে। উদাহরণ হচ্ছে মিথেন, CH4। তারপরে হচ্ছে অন্যান্য সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে ইথেন, C2H6। তারপরে হচ্ছে প্রোপেন, C3H8। তারপরে হচ্ছে বিউটেন, C4H10। এদের একসঙ্গে কি বলা হয়? এদের একসঙ্গে বলা হয় অ্যালকেন। কি বলা হয়? অ্যালকেন বলা হয়। মূল বৈশিষ্ট্য, দেখো মূল বৈশিষ্ট্যগুলো দেখে নাও। দেখো মূল বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র একক বন্ধন থাকে, সাধারণত প্রতিক্রিয়াশীল কম এবং জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। জ্বালানি হিসেবে হয়তো বিউটেন, প্রোপেন, ঠিক আছে, এগুলো সবই কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী দেখো দুটি বাল্বের মধ্যে একটি অপরটি থেকে অধিক উজ্জ্বল, কোন বাল্বটির রোধ অন্যটির চেয়ে বেশি? অনুজ্জ্বল বাল্ব। উজ্জ্বলতা রোধের উপর নির্ভর করে না, উজ্জ্বল বাল্ব না রোধ সমান, তাহলে হচ্ছে অনুজ্জ্বল বাল্ব। অনুজ্জ্বল বাল্ব হচ্ছে রোধ অন্যটির চেয়ে একটা হচ্ছে বেশি। দেখো যদি দুটি বাল্ব সমান ভোল্টেজে চালানো হয়, একটি অন্যটির চেয়ে অধিক উজ্জ্বল হয়, তাহলে উজ্জ্বল বাল্বটির শক্তি ক্ষয় বেশি হয়। যেরকম পাওয়ার হচ্ছে কি, পাওয়ার হচ্ছে P = V² বাই হচ্ছে আর মানে হচ্ছে এখানে রোধ, P হচ্ছে পাওয়ার আর V হচ্ছে ভোল্টেজ। তাহলে কি বলছে? ভোল্টেজ একই, অর্থাৎ ভিটা সমান। তাহলে যেহেতু
কি আছে এখানে ভি একই আছে, পি বেশি হলে আর কম হবে, কারণ আরটা হচ্ছে নিচে, মানে পি যদি বেশি হয় তাহলে মানে উজ্জ্বল পাওয়ার, মানে পি যদি বেশি হয় আরটা কম হবে, তাহলে হচ্ছে কি যে বাল্বটি বেশি উজ্জ্বল তার রোধ কম, আর যার অল্প উজ্জ্বল সেটি হচ্ছে রোধ বেশি। তাহলে বুঝতে পারলে। তারপরে দেখো কোন কলাটিতে সবচেয়ে বড় আন্তঃকাশীয় স্থান থাকে, জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা না কোনেনকাইমা? তাহলে উত্তর হচ্ছে কিন্তু প্যারেনকাইমা। প্যারেনকাইমে সবচেয়ে বড় আন্তঃকোষীয় কোষ স্থান থাকে। কচু কোষগুলোতে বৃহৎ অন্তঃকোষীয় স্থান থাকে। আবার কোথায় থাকে? কচু কোষগুলোতে সবচেয়ে বৃহৎ অন্তঃকোষীয় স্থান থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, কোন অঙ্গটি মানুষের ক্ষেত্রে পুরুষের অঙ্গ নয়? পুরুষের অঙ্গ নয় কি? অন্ডকোষ পুরুষের অঙ্গ, শুক্রাশয় পুরুষের অঙ্গ, তারপর হচ্ছে ভাস ডিফেন্স এটাও পুরুষের অঙ্গ। ডিম্বাশয়, ডিম্বাশয় কিসের অঙ্গ? এটা হচ্ছে মহিলাদের অঙ্গ, ঠিক আছে, ডিম্বাশয়, এটাই সঠিক আনসার। তারপরে দেখো বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য সূর্যোদয় পূর্বে হয় কিন্তু সূর্যাস্ত বিলম্ব হয় কত মিনিট? 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট না 2 মিনিট? এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে উত্তরে যে 2 মিনিট। 2 মিনিট কিন্তু সূর্যাস্ত বিলম্ব হয়। এবার ব্যাখ্যাটা দেখে নাও। দেখো সূর্য যখন আনুভূমিক রেখার নিচে থাকে তখন বায়ুমণ্ডলের কারণে তার আলো বক্ররেখার মতো মোড় নেয়, ফলে সূর্যের আলো আমাদের চোখে পৌঁছানোর আগে সূর্যোদয় কিন্তু ঘটে যায়। বায়ুমণ্ডল সূর্যের আলোর রশ্মিকে একটু বাঁকিয়ে আমাদের চোখে পৌঁছায়, ফলে সূর্যোদয়ের সময়ের আগেই দেখা যায়। অর্থাৎ ধরো এটা হচ্ছে সূর্য আছে এর নিচে, আমরা আছি এখানে, অর্থাৎ যখন সূর্যের আলোটা এইভাবে আসছে সেই বাঁকা পথ কিন্তু আমাদের চোখ অনুসরণ করতে পারে না। আমাদের চোখ সবসময় সোজা, অর্থাৎ একদম সোজা সরলরেখার অনুসারে আমাদের পথ কিন্তু প্রদর্শন করে। এই সরলরেখার জন্যই কিন্তু এই প্রতিসরণ, এটা হচ্ছে প্রতিসরণের জন্য ঘটে, ঠিক আছে। এই প্রতিসরণের জন্যই কিন্তু সূর্যটা আছে এখানে কিন্তু নিচে, কিন্তু আমরা সূর্যটাকে তো এই মানে তার প্রকৃত অবস্থান থেকে উপরে দেখি। তাহলে এখানে তোমাদের কোশ্চেন আসতে পারে যে কখন সূর্যের প্রকৃত অবস্থান থেকে তার উপরে দেখি, সেটা হচ্ছে সূর্যোদয়ের আগে। তারপরে দেখো যে সূর্যাস্ত বিলম্বিত হয়। এবার সূর্য অস্ত যাওয়ার সময় বায়ুমণ্ডল প্রতিসরণের কারণে সূর্যের আলো কিছুটা বাকি আমাদের চোখে এসে পৌঁছায়। সূর্য যখন আনুভূমিক রেখার নিচে চলে যায় তখনও আলো বায়ুমণ্ডলের মাধ্যমে আমাদের চোখে পৌঁছায়, বিলম্ব হয়, ফলে সূর্য অস্ত হওয়ার সময় একটু বিলম্বিত হয়। এই প্রক্রিয়াকে আলো প্রবাহের প্রতিসরণ বা লাইট রিফ্লেকশন কিন্তু বলে। আবার সূর্য যখন অস্ত যায় তখন কিন্তু একই সেম ঘটে, অর্থাৎ সূর্য অস্ত চলে গেছে কিন্তু এই যে বাঁকা পথ আমাদের চোখ অনুসরণ করতে পারে না, আমাদের চোখ সবসময় সোজা পথ অনুসরণ করে। তখন কিন্তু সূর্য অস্ত গেছে, কিন্তু অস্ত গেলে সূর্যকে তার প্রকৃত অবস্থানের উপরে দেখি, ঠিক আছে। সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোতেই কিন্তু আমরা প্রকৃত অবস্থান থেকে উপরে দেখছি, এটা হচ্ছে প্রতিসরণের জন্য কিন্তু হয়। তারপরে দেখো কোন রাজ্যে চামেরি জেলায় নন্দাদেবী জাতীয় উদ্যান অবস্থিত? অর্থাৎ নন্দাদেবী জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত? জেলায় বলছি, কোন রাজ্যে অবস্থিত? উত্তরাঞ্চল, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ না রাজস্থান? দেখো নন্দাদেবী হচ্ছে উত্তরাঞ্চলে কিন্তু অবস্থিত। নন্দাদেবী জাতীয় উদ্যান ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলির জেলাতে অবস্থিত। এটি গাড়োয়াল হিমালয়ের উচ্চ অঞ্চলে নন্দাদেবী শৃঙ্গ। এটা কত? ৭৮১৬ মিটার। তারপরে দেখো 1982 সালে প্রতিষ্ঠিত এই উদ্যানটি 1988 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে তালিকাভুক্ত করে। অর্থাৎ নন্দাদেবী যে হচ্ছে এটা হচ্ছে কত সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানরূপে তালিকাভুক্ত করে? 1988 সালে, ঠিক আছে। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1982 সালে এই নন্দাদেবী জাতীয় উদ্যানটি। এবং হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান, অনেকবার পরীক্ষা এসেছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোন রাজ্যকে বলা হয়? সেটা হচ্ছে উত্তরাঞ্চলকে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাঞ্চলে অবস্থিত। কিন্তু 2005 সালে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান এর সঙ্গে একত্রিত হয়ে যায় নন্দাদেবী, অর্থাৎ বর্তমানে নন্দাদেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স কিন্তু জাতীয় উদ্যান নামে পরিচিত। তাহলে কি এই দুটো কিন্তু মার্জ হয়ে গেছে? তোমাকে কোশ্চেন আসতে পারে যে নন্দাদেবী এবং কোন দুটি মার্জ হয়ে গেছে, এক হয়ে গেছে? নন্দাদেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান। তারপরে দেখো কোন হুগলি নদীর তীরে অবস্থিত? কোনটি? কাশী, রাঁচি, কলকাতা না দিল্লি? সেটা হচ্ছে কলকাতা। কলকাতা হচ্ছে কোন নদীর তীরে? হুগলি নদীর তীরে কিন্তু অবস্থিত কলকাতা। পরবর্তী কোশ্চেন দেখো, ড্যাশ অনুযায়ী মৌলগুলির ধর্ম তাদের পারমাণবিক ভর অনুযায়ী পুনরাবৃত্ত হয়। এটা ম্যান্ডেলিফের পর্যায় সারণী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, না ডোবেনিয়ানের ত্রয়ী সূত্র, না হচ্ছে নিউটনের সূত্র? সেটি যে ম্যান্ডেলিফের কিন্তু পর্যায় সারণী সূত্র, অর্থাৎ 1 নম্বরটা সঠিক অ্যান্সার। তারপরে দেখো
নিচের কোনটি ঊর্ধ্বপাতন হয় না? কোনটি ঊর্ধ্বপাতন হয় না? ন্যাপথলিন উড়ে যায় ঊর্ধ্বপাতন, কর্পূর উড়ে যায়, অ্যামোনিয়াম ক্লোরাইড না সোডিয়াম সালফেট? তাহলে হচ্ছে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট হচ্ছে এটা লবণ গঠিত, এটা কিন্তু ঊর্ধ্বপাতন হয় না, পড়ে থাকে। তারপরে তো হামিদা ভানু বেগম কার মাতা ছিলেন? আকবর, বাবর, শাহজাহান না জাহাঙ্গীর? তাহলে আকবরের কিন্তু মাতা ছিলেন হচ্ছে হামিদা ভানু বেগম। তারপরে তো হামিদা ভানু বেগম ছিলেন মুঘল সম্রাট হুমায়ুনের দ্বিতীয় পত্নী এবং তাদের পুত্র ছিল আকবর। ঠিক আছে, হামিদা ভানু বেগমের জন্মস্থান ছিল কোথায়? সিন্ধের পাট অঞ্চলে। তিনি 14 বছর বয়সে হামিদা ভানুদের দ্বিতীয় স্ত্রী হিসাবে বিবাহিত হন। ঠিক আছে, তার পুত্র হচ্ছে কি আকবর। কত সালে জন্মগ্রহণ? 1542 সালে। তাহলে আকবর 1542 সালে কিন্তু জন্মগ্রহণ করে। হামিদা ভানু বেগম তার পুত্র আকবরকে কি বলেছিল? মারিয়াম মাকানি উপাধি প্রদান করেন, যার অর্থ পবিত্র মা বা মেরির সমতুল্য। অর্থাৎ হামিদা ভানু বেগমকে তার পুত্র মানে আকবর কিন্তু এই উপাধি দিয়েছিল তার মা হামিদা ভানু বেগমকে, যে মারিয়াম মাকানি, ঠিক আছে, বা হচ্ছে পবিত্র মা, যেটা হচ্ছে মেরির সমতুল্য। তারপরে তো ম্যান্ডেলিপের পর্যায় সারণীতে উলম্ব স্তম্ভগুলোকে কি বলে? পর্যায়, শ্রেণী, একক না গোষ্ঠী? এগুলো কিন্তু শ্রেণী বলে। উলম্ব স্তম্ভগুলোকে কি বলে? শ্রেণী, মণ্ডালিপের পর্যায় সারণীতে। তারপরে দেখো, কার্বনের দ্বারা মজবুত বন্ধন গঠিত হওয়ার একটি কারণ হলো এর ড্যাশ আকার। অর্থাৎ কার্বনের বন্ধন যে মজবুত, এটা কিসের জন্য আকার? ক্ষুদ্র, বৃহৎ, মাঝারি, অনন্য? তাহলে হচ্ছে ক্ষুদ্র আকার, এটাই সঠিক আনসার। তারপরে দেখো, অ্যামিবা কীভাবে বংশবৃদ্ধি করে? অ্যামিবা হচ্ছে এককোষী একটা প্রাণী, এটা কীভাবে বংশ বিস্তার করে? কোষকর্ম, খণ্ডীকরণ, যৌনজনন না দ্বিবিভাজন? অর্থাৎ দ্বিবিভাজন। অ্যামিবা হচ্ছে দ্বিবিভাজন, মানে দুটো বিভাজিত হয়ে কিন্তু এ হচ্ছে বংশবৃদ্ধি করে। তাহলে ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।